শুনছেন 94A হরিশ মুখার্জি রোড। ওয়েলকাম ব্যাক সকলকে, আমি সুরজিৎ আর তোমরা শুনছ 94A হরিশ মুখার্জি রোড। আর আজ একটু স্পেশাল, কারণ আজ এই মাসের টপ ঘটনাটি আমরা নিয়ে এসেছি টপ নচ এপিসোডে। তো টপ নচ এপিসোডের বিষয়ে কিছু আমরা বলছি না, কারণ তোমরা নিশ্চয়ই জেনে গেছো টপ নচ এপিসোডটা কি। তবুও একটু বলে রাখি, টপ নচ এপিসোড হলো মাসের সেরা এপিসোড। এই এপিসোড মাসের প্রথমেও আসতে পারে বা শেষেও আসতে পারে, ওটা তোমাদের জানার কথা নয়। তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে কখন আসবে টপ নচ। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, মেন টপিকে চলে যায়। পাঁচ ঘটনা পাঠিয়েছে মারিয়া, সেই শুধু বাংলাদেশ থেকে। তো যারা বাংলাদেশ থেকে শুনছো লিসেনাররা, বলছি শোনো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে আর লাইক করতে ভুলো না। যারা মারিয়ার ঘটনা ভালো লাগবে তারা নিশ্চয়ই নিচে মারিয়া লিখে কমেন্ট করো। তো আর বেশি বকবক করছি না, ঘটনার প্রতি পদক্ষেপে রয়েছে ভয় আর ভয়। শুনতে থাকো 94A হরিশ মুখার্জি রোডের টপ নচ এপিসোড। পোস্টমর্টম রুম থেকে একটি লাশ উধাও। লাশটা একটা মেয়ে ছিল। লাশটা যখন আনা হয়েছিল তখন সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ বাঁ হাত ও বাঁ পায়ের একটা আঙুল নাকি নড়ছিল। মেয়েটার লাশ কফিনে রাখা হলো, কারণ আরো দুটো লাশ কাটা বাকি আছে। এটা ভেবে ডম থমাস লাশটা রাখলো। দুটো কাটা শেষ, তারপর মেয়েটার লাশ কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিল ডম থমাস। পেশাদারভাবেই থমাস লাশ কাটে। বিগত 14 বছর ধরে এই কাজেই সে জড়িত। মেয়েটার মুখে কাপড় সরাতেই সে ভয় পেয়ে গেল, কারণ মেয়েটার চোখগুলো খোলা ছিল। কিন্তু স্পষ্ট মনে আছে মেয়েটার চোখগুলো তো বন্ধ ছিল। তাই আবার মদ্যপান করে নিল থমাস। এখানে একটু ব্রেক নিয়ে বলে রাখি, মদ্যপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। যখনই লাশটার সামনে ছুরি আনা হলো, কিন্তু যত ছুরি দিয়ে কাটার চেষ্টা করছে না কেন, ততই ছুরি বারবার হাত ফসকে যাচ্ছে। থমাস একটা ঘোরের মধ্যে পড়ে গেল। সে কি বেশি মাতাল হয়ে গেছে? এটা ভেবে সে মেয়েটার চোখগুলো বন্ধ করার জন্য তার কপালে হাত রাখতেই অবাক, একই কাণ্ড, রুমে এসি চলছে, তার মধ্যে মেয়েটা আবার বরফের বাক্সের মধ্যে ছিল, তারপরেও শরীরটা গরম। এটা ভেবে আরো অবাক হয় ডম থমাস। এবার আবার ছুরিটা ধার দেওয়ার জন্য মনোযোগ দিচ্ছিল, কিন্তু তার মনে হচ্ছিল মেয়েটা তার দিকে তাকিয়ে আছে। কিন্তু তাকাতেই দেখলো মেয়েটা সোজা হয়ে আছে। আবারও কাজে মনোযোগ দিচ্ছিল, কিন্তু মনে হচ্ছে থমাসের পিছনে কেউ দাঁড়িয়ে আছে। কিন্তু তাকাতেই দেখলো না, কিচ্ছু নেই তো। আবার থমাস একটু ভয় পেয়ে গেল। এত বছর ধরে সে কাজ করছে, কখনো তো এতটা ভয় পায়নি সে, আজ পর্যন্ত ভয় পাচ্ছে। থমাস চিন্তা করলো হয়তো অতিরিক্ত নেশা তার মাথা চেপে ধরেছে। তাই সে রুম থেকে বেরিয়ে আসলো আর রেস্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। স্যার, আমরা একটা লাশ পেয়েছিলাম গতকাল রাতে, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আমাদের লাশের খবরটা যে নাম্বার থেকে এসেছিল সেটা শুধুমাত্র 111 নাম্বার থেকে এসেছিল। এরপর অপর প্রান্তে বলা কথাগুলো অদ্ভুত ছিল। এরপর আমরা লাশটা একটা বাগানে পেয়েছিলাম। বিশাল বড় বড় গাছের সারি, এতটাই লতাপাতা পেঁচিয়েছিল যে ওই জায়গাটা আমরা অনেক হিমশিম খাচ্ছিলাম। হঠাৎ একটা আওয়াজ শুনতে পাই মানুষের, কিন্তু আশেপাশে তাকিয়ে কিছুই পেলাম না। তাই অনেক কষ্টে লাশটাকে গাড়িতে তুলে নিয়ে আসার জন্য রওনা ধরলাম। আমি আর ড্রাইভার রাথোর ছিল। অ্যাম্বুলেন্সে দুজন মিলে লাশটা তুলে রওনা হই। একটু যাওয়ার পরেই মনে হচ্ছিল পিছনে কেউ আছে। ভেবে আমি পিছনে তাকিয়ে কিছুই পেলাম না। এভাবে অনেকবার হচ্ছিল, তাই মনের ভুল ভেবে তেমন একটা পাত্তা না দিয়ে রওনা হচ্ছিলাম। কিন্তু হুট করে আমাদের সামনে একটা কালো ছায়া পড়ে অবাক হয়ে গেলাম। একটু একটু ভয় পেতে শুরু করলাম। হঠাৎ আমাদের গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। আমরা নেমে গিয়ে গাড়ির চাকা মেরামত করছিলাম, কিন্তু আমরা যত টায়ার দিই তত লুজ হয়ে যায়।
পরে রাথোর সিগারেট জ্বালিয়ে কাজ করছিল। আমি আশেপাশে কাউকে খুঁজে পেলাম না। একটু দূরে একটা আলো দেখে আমি সেখানে হেঁটে যাচ্ছিলাম। মনে হচ্ছিল আবারও কেউ ফলো করছে আমাকে। এবার পুরো ভয়ে কাঁপতে কাঁপতে ওখানে গিয়ে একটা শিশুকে দেখতে পাই, কিন্তু এখানে আসবে কি করে? আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। বাচ্চাটার কাছে আসতেই বাচ্চাটা গভীর জঙ্গলে দৌড়ে চলে গেল। আমি আবার ফিরে যাওয়ার চিন্তা করছিলাম আর ভয়ে ভয়ে আস্তে আস্তে হাঁটছিলাম। হঠাৎ একটা কাক আমার সামনে পড়লো, আর পাশে একটা লাশ পড়ে আছে। জ্যোৎস্নার আলো অনেক ছিল এখানে। আমি দেখলাম একটা কালো ছায়া এসে লাশটাকে খুবলে খুবলে খাচ্ছে। আর তখনই দেখলাম অনেকগুলো ছায়া এসে পড়েছে, তারা সব লাশটাকে খাচ্ছিল। অবাক হয়ে দেখলাম একটা হাত আমার পা ধরে আছে। ধরার জন্য চেষ্টা করলাম কিন্তু পারছিলাম না। তখনই দেখলাম রাথোর সিগারেট মুখে নিয়ে এদিকেই আসছিল আর বলল, স্যার চলুন, জায়গা ঠিক হয়ে গেছে। কিন্তু আমার স্পষ্ট খেয়াল আছে রাথোরের মুখের পাশে রক্ত গড়িয়ে পড়ছে। আচ্ছা, ইতিমধ্যেই আমার পা ছেড়ে দিয়েছে আর কালো ছাগুলো নেই। নিচে তাকিয়ে অবাক হলাম যখন দেখি লাশটাও নেই। ভাবলাম রাথোরকে বলবো, কিন্তু ওই অবস্থা দেখে বিষয়টা চেপে গেলাম আর বলার সাহস হলো না। তারপর দুজনে গাড়ির কাছে আসলাম। আমরা দুজন এমন কিছু দেখবো তা কখনোই কল্পনা করিনি। আমরা দুজন এমন কিছু দেখবো তা কখনোই কল্পনা করতে পারিনি। দেখলাম গাড়ির দরজা খোলা আর ভেতরে লাশটা নেই। আশেপাশে খোঁজ করা শুরু করলাম। দুজন মিলে অনেক খোঁজার পরও যখন পেলাম না লাশটা, আমরা চলে যাওয়ার জন্য পা বাড়ালাম। ওখানে একটা আওয়াজ শুনতে পাই, মনে হচ্ছিল কেউ কিছু খাচ্ছিল। যখনই আমরা ওখানে যাই আমি আবার দাঁড়ানোর শক্তিটুকু হারিয়ে ফেলি, কারণ লাশটা ছিল অ্যাম্বুলেন্সের ড্রাইভার রাথোরের। আর তার মুখটা নেই বললেই চলে, শুধু নাকের হাতটা বুঝে। কিন্তু আমি তখনই পাশে তাকাতেই রাথোরকে দেখতে পেলাম না। দেখতে পেলাম সে হাসছে খিলখিল করে। আমি ভয় কোনো রকমে গাড়ির কাছে আসি আর এসে আরো অবাক কাণ্ড। রাথোর বলল, স্যার লাশটা বাগানে পেয়েছিলাম তাই একাই নিয়ে এসেছি। তারপর আমি আর কোনো শব্দ না করে গাড়িতে এসে বসলাম। গাড়িটা হাইওয়েতে অনেক জোরেই চলছিল, কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি গাড়িটার মিটার স্পিড ছিল 80, কিন্তু গাড়িটা মনে হচ্ছিল 200 কিলোমিটার বেগে চলছে। আমি লুকিং গ্লাসে তাকাতেই দেখলাম রাথোর পিছন থেকে গাড়িটা ঠেলছে, আর পাশে তাকিয়ে দেখি রাথোর গাড়ি চালাচ্ছে। আমি এবার ঘুমাতে শুরু করলাম। বাগানে রাথোর আবার খুবলে খাওয়া মুখটা বারবার মনে পড়ছিল। আবার গাড়িটাও চালাচ্ছে রাথোর। আমি ভয় কাঁপছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে গাড়িটা চালানো রাথোর একদম স্বাভাবিক ছিল বলেই আমার মনে হচ্ছিল। কিন্তু তার কাছে যেমন কিছুই ঘটেনি, এসব রাথোরের কাছে স্বাভাবিক মনে হচ্ছিল। আমি কি করবো বুঝতে পারছিলাম না। 2 কিলোমিটার যাওয়ার পর হুট করে একটা টি স্টল দেখতে পেয়ে রাথোরকে ইশারায় গাড়ি থামাতে বলি, কারণ আমার গলা দিয়ে কথা বেরোচ্ছিল না। যখনই রাথোর গাড়িটা থামালো তখন আমি আর রাথোর নামলাম। রাথোর গাড়ির দরজা খুলে ভিতরে ঢুকে দেখলো লাশটা সিট থেকে মাটিতে পড়ে আছে। রাথোর আমাকে ডাকলো। দুজন মিলে লাশটা সিটে তুলে ভালো করে সিট বেল্ট বেঁধে দুজন নেমে দরজা আটকে আসি। মনে হয় না আর লাশটা পড়বে। দুজন চা খেয়ে আবার গাড়িতে বসলাম। পরিস্থিতি একদম শান্ত ছিল। আমার একটু ঘুম ঘুম ভাব আসতে লাগলো, তাই ভাবলাম একটু ঘুমিয়ে নিই। তখন কিছু আওয়াজ শুনতে পাই, মনে হচ্ছিল গাড়ির ভেতরে কেউ দরজাটা পিটছে। একটু গ্লাস সরিয়ে ভেতরে দেখি না, সবই স্বাভাবিক। তাই আবার সামনে তাকিয়ে আশেপাশে দেখছিলাম। এসব ব্যাপার নিয়ে খুব মনোযোগ দিচ্ছিলাম, আর এতটাই অন্য মানুষকে ছিলাম যে আশেপাশে কি হচ্ছিল তা আমার খেয়াল নেই। যখন ওই রাথোর ক্রোশে ব্রেক কষলো তখনই ভয় পেয়ে যায়, কিন্তু ভাগ্য ভালো সিট বেল্ট বাঁধাই ছিল, তাই তেমন কোনো সমস্যা হয়নি। কিন্তু সামনে তাকিয়ে দেখি এক লাশ রাস্তার মধ্যে পড়ে আছে, সাদা কাপড়ে মোড়ানো, আর সাদা কাপড়টা রক্তে মাখামাখি করা।
রাথোর আর আমি নেমে লাশটার কাছে গিয়ে লাশটা গাড়িতে তুলে আনবো ভাবছিলাম, তখনই রাথোর বলল, দাঁড়ান স্যার, আগে ওই লাশটা একটু সাইড করে নিই, তাহলে দুটো লাশ নিয়ে যেতে সুবিধা হবে। বলেই রাথোর দৌড়ে চলে গেল। হঠাৎ রাথোরের চিৎকার শুনতে পেয়ে দৌড়ে গিয়ে দেখি লাশটা নেই। আর এবার তো আরও অবাক, প্রচণ্ড ভয়ানক কাণ্ড হলো। আমি আর রাথোর দুজন মিলে কাঁপা কাঁপা হাতে লাশটার মুখের কাপড়টা সরাতেই দেখি এটা অ্যাম্বুলেন্সের লাশটা, যেটা আমরা তুলে নিয়ে আসছিলাম। আমার বিশ্বাস ছিল না, ভেবে নিজেকে একটা চিমটি দিই, না আমি বাস্তবেই তো আছি। আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। আর রাথোর স্বাভাবিক ভঙ্গিতে লাশটা আবার টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল, আর রাস্তায় রক্তের দাগ লিপটে। রাথোরের এমন সাইকপ্তা দেখে আমি একটু ভয় পেয়ে যাই, তবে প্রকাশ না করে স্বাভাবিক ভঙ্গিতে গাড়িতে বসলাম আর ব্যাপারগুলো ভাবছিলাম। হুট করে গাড়িটা একটা জঙ্গলের পাশে থামিয়ে রাথোর বলল, আমি একটু সেরে আসি। আমি এসব নিয়ে ভাবছিলাম, তখনই আমার পাশে লাশটাকে দেখতে পাই। আমি জ্ঞান হারিয়ে ফেলি। আর যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে গাড়িতে আবিষ্কার করি, আর চারপাশে তাকিয়ে দেখলাম আমরা মর্গের সামনে এসে পড়েছি। তখনই রাথোর বলল, স্যার লাশটা নামায় চলুন। বলেইও নেমে গেল। আর আমি আর ও লাশটাকে নামাতে গেলাম, কিন্তু লাশটার কাপড়ে একটু রক্ত লেগেছিল না। আমি অবাক হয়ে রাথোরের দিকে তাকাই, আর রাথোর স্বাভাবিক ভঙ্গিতে লাশটা ধরে নিচে নামিয়ে স্ট্রেচারের লাশটা তুলে আর ভেতরে নিয়ে যায়। কিছুক্ষণ পরেই ফিরে আসে আর বলল, স্যার আসি, পরে কথা হবে। ঘটনা খুলে বলছিলাম হেনরি মর্গের কর্তৃপক্ষের কাছে। থমাস রেস্ট নিয়ে আবার মর্গে এসে লাশটার কাছে গিয়ে দেখি লাশটা নেই। সে আবার চিন্তায় পড়ে যায়, এখন তো আমি মাতাল নই, তাহলে গেল কই? তন্ন তন্ন করে খুঁজেও লাশটা না পেয়ে মর্গে রিপোর্টার জোনসের কাছে গিয়ে সবটা বলি। জোন শুনে প্রচণ্ড অবাক হয়ে বলে, তুমি হয়তো নেশাগ্রস্ত, এখন তাই ভুল বকছো, রেস্ট করো, ঠিক হয়ে যাবে। থমাস বলে, স্যার আমি সম্পূর্ণ ঠিক আছি। এবার জোন সিসি ক্যামেরা চেক করে প্রচণ্ড অবাক হয়। লাশটা থমাস যাওয়ার পর আস্তে আস্তে নড়ে ওঠে, এরপর গায়ের চাদর সরিয়ে উঠে দাঁড়ায়। মর্গে 4-5টা লাশ ছিল, সবগুলোকে যোগ করে খাচ্ছিল সে। এরপর মাংস কামড়িয়ে খাচ্ছিল, আর সাথে কলিজার মাথার মগজটাও। কে হঠাৎ অদৃশ্য হয়ে যায়, আর কয়েক সেকেন্ডে মর্গের রুমটা অন্ধকার ছিল। এরপর আবার আলো ফিরে আসতেই দেখি রুমে শুধু একটাই লাশ পড়ে আছে, আর তার মাথাটা নেই। এসব দেখে দুজনেই ভয়ে কাঁপতে কাঁপতে হেডকোয়ার্টারে বসের সাথে সম্পূর্ণ ঘটনা খুলে বলে। বস রিচার্ড হ্যানলি ঘটনা শুনে ভয় পেয়েছিল, আবার এসব কেমন ভেবে তেমন একটা মাথা না ঘামালেও থমাস আর জোনসের মুখে শুনে একই ভয়ে শরীর ঘামতে শুরু করে দিয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে রিচার্ডও এবার শিওর হয় আসলে সব ঘটনাই সত্যি। ড্রাইভার রাথোর আর হ্যানরি ইতিমধ্যে রুমে প্রবেশ করলো, আর সবার মুখে চিন্তিত ছাপ। তখনই রিচার্ড ফোনটা বেজে ওঠে। আবারও কল আসে 111 নম্বরে। ফোন আসতেই রিচার্ড ফোন রিসিভ করলো। এপাশ থেকে একটা বাচ্চা মেয়ে বলল, নতুন লাশ পেতে মর্গের পিছনে অন্ধকারচ্ছন্ন ঘরে আসো। তারপর ভয়ঙ্কর হাসি। এতটুকু বলেই কলটা কেটে গেল। সবার দিকে তাকিয়ে বন্ধ। রুমটার সামনে আসলো, আর দরজাটা ছিল বাহির থেকে আটকানো তালা দিয়ে, আর তালার চাবি শুধু প্রফেসর রিচার্ডের কাছে। একটা গোনানির আওয়াজ আসছে ভিতর থেকে, তাই রিচার্ড জলদি তালা খুলে ভিতরে প্রবেশ করলো। আর যা দেখলো তাতে সবাই প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ লাস্টে ছিল ড্রাইভারের রাথোর। আর সবাই দেখলো রাথোর নেই, অথচ এতক্ষণ তো ছিল আমাদের সাথে। রাথোরের গলার শ্বাসনালী বের হয়ে আছে, চোখগুলো খুলেই পাশে রাখা আছে, বুকের দুই পাশে বিশাল গর্ত, মুখটা মনে হচ্ছে শক্ত কিছু দিয়ে বেজলে দেওয়া হয়েছে। এসব থেকে হ্যান্ডি ভয়ে দৌড়ে রুমে থেকে চলে যায়।
আর দৌড়ে ফিরে যাই নিজের বাড়িতে। থমাস আর রাতো এই লাশটা মর্গে নিয়ে যায়। এবার কপালে চিন্তিতর ভাঁজ। তবে কি অতৃপ্ত হাতটা আমাদের পিছন নিয়েছে, নাকি আমরা স্মৃতি খড়কের পাল্লায় পড়েছে? আজকে এটুকুই প্রথম পর্ব। তাহলে দ্বিতীয় পর্ব শুনতে হলে নিশ্চয়ই কিছুদিনের মধ্যে আসবে। তার আগে সাবস্ক্রাইব করে দাও, লাইক করতে ভুলো না। আর যারা বাংলাদেশ থেকে শুনছো, মারিয়াকে সাপোর্ট করতে ভুলো না। আজকের মতো গুড নাইট।